নমস্কার। একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের সেমিস্টার ওয়ানের যে নূতন প্রবর্তিত সিলেবাস, সেই সিলেবাসের আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্যাক্টরস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার উপাদানগুলি কী কী। এর আগের দুটি পর্বের ভিডিওতে আমি শিক্ষা সম্পর্কিত যে প্রাথমিক আলোচনা এবং এইমস অফ এডুকেশন, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ এডুকেশন এবং এইমস অফ এডুকেশন, এই দুটি পর্বের ভিডিও আমি করেছি। তো আলোচ্য আজকের ভিডিওর শেষে আমি সেই ভিডিও দুটির লিঙ্ক দিয়ে দেবো। যারা এই ভিডিও দুটি দেখোনি তারা অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে সেখানে আলোচনা করেছি। আজকের এই পর্বের ভিডিওতে ফ্যাক্টরস অফ এডুকেশন, এই ভিডিওতে আমি একই রকমভাবে সেমিস্টার ওয়ানের পরীক্ষায় আসতে পারে এমন কিছু সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেক শিক্ষার্থী বন্ধুর কাছে অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন তোমরা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। এই প্রসঙ্গে বলে রাখি যে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের ক্লাস 11-এর যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আমি আলোচনা করছি, বিভিন্ন রাজ্যের যে টেট পরীক্ষাগুলি হয়ে থাকে এবং একই সঙ্গে সিটেটের যে পরীক্ষাটি হয়, সেইখানেও কিন্তু এডুকেশন বিষয় উপরে যে সমস্ত প্রশ্নগুলি এসে থাকে, তো সেই পরীক্ষার দিকে লক্ষ্য রেখেও কিন্তু আমার এই প্রশ্নোত্তর তৈরি করা। তো যারা অলরেডি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও অতি অবশ্যই এই ভিডিওগুলোর দিকে নজর রাখো, ভিডিওগুলো দেখো, এবং যে সমস্ত প্রশ্নোত্তরগুলো তুমি পাবে এখান থেকে সেগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করো, প্র্যাকটিস করো। ক্লাস 11 এবং টেট পরীক্ষার্থী উভয়ের ক্ষেত্রেই বিষয়টা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা এর কাছ থেকে অনেক সাহায্য পাবে, এই প্রতিশ্রুতিটুকু আমি তোমাদেরকে দিতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। আমার আজকের ভিডিওর বা আজকের আলোচনার প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে, ইউনেস্কো পরিচালিত শিক্ষা কমিশন শিক্ষাকে কিসের সম্পদ বলেছে? উত্তর হচ্ছে অন্তরের। মানে শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। শিক্ষার উপাদান কয়টি? শিক্ষার উপাদান হচ্ছে 4টি: শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কোনো কোনো জায়গায় শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যপুস্তক এবং শিক্ষা প্রতিষ্ঠান এরকম বিষয় আছে, তবে পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক মোটামুটি প্রায় সমধর্মী। তো এই 4টি বিষয়কেই মোটামুটিভাবে শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। শিক্ষার 2টি সক্রিয় উপাদান কী কী? সক্রিয় উপাদান হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী। এইখানে বলে রাখি, আমি আলোচনার মাঝে যে সমস্ত বিষয়গুলো মনে হবে একটু বিস্তারিতভাবে আলোচনা করা, তো সেগুলি শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য আমি সেই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। শিক্ষার 2টি সক্রিয় উপাদান হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী। সক্রিয় উপাদান কেন না, শ্রেণীকক্ষের মধ্যে কোনো একজন শিক্ষক যখন ক্লাস নেন, পাঠ দেন, তখন কিন্তু এদের দুজনকে সক্রিয় থাকতে হয়। সক্রিয় অর্থে শিক্ষক যতক্ষণ অবধি ক্লাসের মধ্যে আছেন, যে বিষয়ের উপরে তিনি ক্লাস নিচ্ছেন, প্রথমত সেই বিষয় সম্পর্কে তাকে ধারণা থাকতে হয়, তিনি কি বলছেন সেটা যেন শিক্ষার্থীরা বুঝতে পারে। প্রশ্নোত্তরের একটা জায়গা তৈরি করা থাকে, যে শিক্ষকের কোনো বক্তব্য শিক্ষার্থী বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করার জায়গাটা দিতে হবে, এবং একই সঙ্গে শিক্ষার্থীও শিক্ষক যেটা বোঝাচ্ছেন তাদেরকে, সেটা তাদেরকে বুঝতে হবে। যদি বুঝতে না পারে সেক্ষেত্রে তাকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ দুজনের একটা ইন্টারাকশন চলে, মানে কথাবার্তার আদান প্রদান, বিষয়কেন্দ্রিক বোঝানোর যে আদান প্রদান। তো যেহেতু শ্রেণীকক্ষের মধ্যে পঠন পাঠন চলাকালীন শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই একটা সক্রিয় ভূমিকা নেয়, একটা অ্যাক্টিভ মোডে থাকে, সেই কারণের জন্যই শিক্ষার গুরুত্বপূর্ণ এবং যে 2টি সক্রিয় উপাদান হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী। শিক্ষার নিষ্ক্রিয় উপাদান কোনটি? নিষ্ক্রিয় উপাদান হচ্ছে পাঠ্যক্রম। নিষ্ক্রিয় উপাদান পাঠ্যক্রম কেন না, পাঠ্যক্রম কিন্তু চলাফেরা করতে পারে না, তার মধ্যে যতটুকু লেখা থাকে সেই লেখাটুকুই শিক্ষার্থীরা পড়ে। অর্থাৎ যেহেতু পাঠ্যক্রম একটা নির্জীব বিষয়বস্তু, তাকে যখন যে অবস্থাতে রাখা হোক না কেন সে সেই অবস্থাতেই থেকে যেতে পারে, এবং ইন্টারাকশন মোডে একে যেহেতু পাওয়া যায় না, সেই কারণের জন্য শিক্ষার নিষ্ক্রিয় উপাদান হচ্ছে পাঠ্যক্রম, যে কোনো ক্রিয়া করতে পারে না। শিক্ষার প্রধান উপাদান কোনটি? শিক্ষার প্রধান উপাদান অবশ্যই শিক্ষার্থী, কারণ শিক্ষার্থীকে নিয়ে পুরো বিষয়টা চলতে থাকে, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, এই বিষয়গুলো। শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে কে? উত্তর হচ্ছে শিক্ষার্থী। মানবদেহে জিন কোথায় থাকে? এটি হচ্ছে ক্রোমোজোমের মধ্যে জিন থাকে। পরের প্রশ্ন হচ্ছে যে শিশুর জৈবিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? উত্তর হচ্ছে জিন সংগঠন দ্বারা।
শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদান তার নিরন্তর যে মিথস্ক্রিয়া চলতে থাকে, সেই মিথস্ক্রিয়ার ফল হচ্ছে কোন দুটি? বংশগতি এবং পরিবেশ। এই দুটি হচ্ছে শিক্ষার্থীর যে নিরন্তর মিথস্ক্রিয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থাকে। মানুষের বংশগতির প্রকৃতি ও মাত্রা এইটির উপরে গুরুত্ব কে দেন? উত্তর হচ্ছে গ্যালটন। হেরিডিটি জিনিয়াস এই বইটি রচয়িতাকে? উত্তর হচ্ছে গ্যালটন। শিশুর জীবন বিকাশের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উপাদান হচ্ছে বংশগতি এবং পরিবেশ। পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ হেরিডিটি মাল্টিপ্লাইড বাই এনভায়রনমেন্ট। এই উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন G.W. অ্যালপোর্ট। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হলো বংশগতি এবং পরিবেশ, এই দুটির গুণফল। কারণ পরিবেশ থেকে আমরা যা কিছু শিখি তার একটা প্রত্যক্ষ প্রভাব আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটির উপরে এসে পড়ে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে কোন শিক্ষার গুরুত্বপূর্ণ কোনটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত? শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক। তো তার মধ্যে শিক্ষক হচ্ছেন একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, যেটি শিক্ষক, পাঠ্যক্রম এবং শিক্ষার্থীর মধ্যে যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করে, যে শিক্ষার্থীদের জন্য যে পাঠ্যক্রমটি তৈরি করা হয় সেই পাঠ্যক্রমের মধ্যে কোন বিষয় থাকবে, কেমনভাবে শিক্ষার্থীদের পড়ানো হবে না হবে, এই সমস্ত বিষয়গুলো শিক্ষক যোগাযোগের জায়গাটা তৈরি করে দেয়। শিক্ষককে শিক্ষার উপাদান বলা হয় কেন? অর্থাৎ যে চারটি উপাদানের কথা বললাম সেখানে শিক্ষককে কেন গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে রাখা হচ্ছে না? শিক্ষককে গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় এই কারণের জন্য যে একজন শিক্ষক একজন শিক্ষার্থীর কাছে বন্ধু, পথপ্রদর্শক এবং দার্শনিক, ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, এই তিনটে ভূমিকা পালন করে। কারণ তিনি বন্ধুর মতো তাকে শেখাবেন, যাতে করে শিশু যে শিক্ষাটা পাচ্ছে সেই শিক্ষা যেন তার কাছে ভয়ের না হয়ে যায়। পথ প্রদর্শক মানে হচ্ছে যে শিশু যে শিক্ষা নিয়ে যে পথে এগোবে বা তার ভবিষ্যৎ দিশা কী হবে, ভবিষ্যৎ রাস্তা সে কীভাবে ঠিক করবে, তার একটা গাইডলাইন, তার একটা গাইডেন্স শিক্ষক দিয়ে থাকেন। এবং অপরজন হচ্ছে ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, অর্থাৎ বিভিন্ন ধরনের যে চিন্তাভাবনা শিক্ষার্থীর মধ্যে সেই চিন্তাভাবনার বিকাশ ঘটানো, দেশের আমাদের যে সমস্ত বিখ্যাত মনীষীরা আছেন তাদের শিক্ষাকেন্দ্রিক ধ্যান ধারণা, শিক্ষাকেন্দ্রিক জ্ঞান, এই সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করানো। তো এই সমস্ত বিবিধ কাজ একজন শিক্ষক করে থাকেন এবং শিক্ষার্থীর জীবনে একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করার একটা জায়গা তৈরি হয়। সেই কারণের জন্য যেহেতু একজন শিক্ষক শিক্ষার্থীর কাছে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, বন্ধু, পথপ্রদর্শক এবং দার্শনিক, এই কারণের জন্যই একজন শিক্ষককে শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি? সহায়ক হচ্ছে পাঠ সহায়ক। শিক্ষার্থী যেটা শিখছে সে শিক্ষা যেন জয়ফুল লার্নিং হয়, আনন্দময় শিখন যেন হয়, অর্থাৎ সে যেন আনন্দ করে, মজা করে, যথেষ্ট উপভোগ্য বিষয় করে বিষয়গুলোকে শিখতে পারে। এবং এই বিষয়গুলোকে তাকে শেখানোর ক্ষেত্রে একজন শিক্ষক সহায়কের ভূমিকা পালন করবেন। তার সাহায্য নিয়ে, শিক্ষকের সাহায্য নিয়েই কিন্তু শিক্ষার্থী সেই বিষয়গুলো শিখতে পারবে। তো সেই কারণের জন্য শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষকের বিষয় হচ্ছে সহায়কের ভূমিকা। শিক্ষা প্রক্রিয়া শিক্ষকের প্রধান ভূমিকা কি? তো শিক্ষা প্রক্রিয়া শিক্ষকের প্রধান ভূমিকা হচ্ছে সহায়কের, যেটা বললাম, মাধ্যমের এবং সংযোগকারীর, অর্থাৎ পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম, শিক্ষার্থী, এই বিষয়গুলোর মধ্যে তিনি সংযোগ রক্ষা, মিডিয়েটার হিসেবে কাজ করবেন, তিনি পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন এবং একই সঙ্গে তিনি মাধ্যম বা সহায়ক শক্তি যেগুলো বললাম, তো সহায়ক শক্তি, সংযোগকারী এবং যোগাযোগের যে মাধ্যমটা তৈরি করে, তো সেই মাধ্যমে এতগুলো বিষয়ে একজন শিক্ষক কিন্তু সেখানে কাজ করবেন। শিক্ষা প্রক্রিয়ার মূল চাবিকাঠি কোনটি? তো শিক্ষা প্রক্রিয়ার মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষক, কারণ পুরো জিনিসটাই শিক্ষক যদি না থাকেন তাহলে পাঠ্যক্রম থাকলেও শিক্ষার্থী শিখতে পারবে না, বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিখতে পারবে না। তো শিক্ষক হচ্ছে পুরো বিষয়টার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা বা মূল চাবিকাঠি। পরের প্রশ্ন হচ্ছে সমাজ যার উপর জাতি গঠনের ভার অর্পণ করে। টিচার ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। শিক্ষককে বলা হয় একটা সমাজের বা আমাদের যে জাতি, সেই জাতির মেরুদণ্ড যদি সোজা না থাকে মানুষ যেমন সোজা হয়ে হাঁটতে পারে না, ঠিক একই রকমভাবে একজন শিক্ষক যদি সঠিকভাবে ভবিষ্যৎ নাগরিক, দায়িত্বপূর্ণ নাগরিক তৈরি করতে না পারে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, তাহলে কিন্তু সেই সমাজ খুব বেশি দূর এগোতে পারে না। তো এই কারণের জন্যই জাতি গঠনের দায়িত্বটা শিক্ষকের উপরে দেওয়া হয়। আদর্শময় জাতি, ন্যায়পূর্ণ ন্যায়পরায়ণ জাতি, যে সমস্ত জাতির মধ্যে দায়িত্ব থাকবে, মোরালিটি থাকবে, তো এই সমস্ত শিক্ষাগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পেয়ে থাকি। আমাদের শিক্ষক মহাশয় যারা আছেন তারা আমাদেরকে শিক্ষাগুলো দিয়ে থাকেন। সেই কারণের জন্যই শিক্ষকের উপরেই জাতি গঠনের মূল দায়িত্বটা অর্পণ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে
শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ফুটিয়ে তোলে কে? অবশ্যই শিক্ষক। কারণ যে বিষয়গুলো আমরা একটা ক্লাস থেকে নতুন ক্লাসে গিয়ে পড়ি, বিষয়টার সঙ্গে আমরা সম্পূর্ণ রকমভাবে অপরিচিত থাকি, তো সেখানে আমাদের যারা শিক্ষক তারাই আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেন। সেই কারণের জন্যই শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ফুটিয়ে তোলেন শিক্ষক। শিক্ষার্থীর বিকাশের জন্য যে সমস্ত লব্ধ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তো সেগুলো সমাধান করে কে? অর্থাৎ সমস্যার সমাধানের জায়গাটা তৈরি করেন কে? সমস্যা হলে পরে তার সমাধান করেন অবশ্যই আমাদের শিক্ষকরা। বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করার বিষয়টি কি ধরনের, মানে এটি কি ধরনের কাজ? এটি হচ্ছে প্রাক্ষবিক বিকাশমূলক কাজ। শিক্ষার্থীর যে প্রক্ষোভ থাকে অন্তরের মধ্যে, বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা, তার যে ভেতরের মধ্যে যে বিভিন্ন ভাব, সেই ভাবগুলো কিভাবে প্রকাশ পাবে, বা সে তার দেশের যে সমস্ত মনীষীরা আছেন তারা তাদের জন্মদিন কবে কেন পালন করা হয়, এই জন্মদিনগুলো পালন করলে আমাদের কি উপকার হবে, তো এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানানোর জন্যই কিন্তু স্কুলের মধ্যে বিভিন্ন যে মনীষী মহাপুরুষদের জন্মদিন সেটা পালন করা হয়। মূলত শিক্ষার্থীর প্রাক্ষবিক যে বিকাশ, সেই প্রাক্ষবিক বিকাশমূলক কাজই হলো শিক্ষার্থীর শিক্ষক দিবস পালন। শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে কিসের মাধ্যমে সংযোগ রক্ষা করে? অর্থাৎ একটা ক্লাসের মধ্যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে ইন্টারাকশনের প্রক্রিয়াটা থাকে, শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সংযোগমূলক প্রক্রিয়া, যে শিক্ষক পাঠ দিচ্ছেন এবং শিক্ষার্থী সেই পাঠ গ্রহণ করছেন, তো এই বিষয়টা কি করে শিক্ষক বুঝতে পারবেন যে তিনি যে পাঠ বা তিনি যে পড়াটা দিচ্ছেন, তিনি যে বিষয়টা এগিয়ে নিয়ে যাচ্ছেন, পাঠ্যক্রম পাঠ্যপুস্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো বিষয়টি সঠিক পথে এগোচ্ছে না সঠিক পথে এগোচ্ছে না, এই বিষয়টা একজন শিক্ষক কিভাবে বুঝবেন? উত্তর হচ্ছে ফিডব্যাক পদ্ধতি। ফিডব্যাক পদ্ধতি জিনিসটা কি না, একজন শিক্ষক একটা নির্দিষ্ট বিষয় পড়ানো হয়ে গেল, তারপর তিনি ক্লাসের স্টুডেন্টদের উদ্দেশ্যে বিশেষ কিছু প্রশ্ন রাখবেন সেই যে বিষয়টা পড়ানো হলো তার উপরে, এবং সেই জায়গা থেকে তিনি শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্নোত্তরের জায়গাটা তৈরি করবেন। তিনি প্রশ্ন করবেন, শিক্ষার্থীরা উত্তর দেবেন। এই উত্তরের জায়গাটা যদি ঠিকঠাকভাবে হয়, শিক্ষার্থীর কাছে যে ফিডব্যাকটা আসছে উত্তরের মাধ্যমে, যে সে কতটা ভালোভাবে শিখতে পেরেছে বা আদৌ শিখতে পেরেছে কিনা, তাহলে শিক্ষক মহাশয় বুঝতে পারবেন যে তার পড়ানোর পদ্ধতি ঠিকঠাক আছে কিনা, বিজ্ঞানসম্মত আছে কিনা, শিক্ষার্থীরা তার পড়ানোর পদ্ধতির সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করতে পারছে কিনা, তার পড়ানোর বিষয়টি শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা। আর যদি সেই জায়গাটা তৈরি না হয়, প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে কিন্তু সেখানে শিক্ষককে নতুন করে তার শিক্ষার পদ্ধতি, তার পঠন পাঠন পদ্ধতি নিয়ে চিন্তা করতে হবে। তো এইভাবে ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষক শিক্ষার্থীর যে বোঝার জায়গাটা, তার যে পাঠ্যক্রমকে অনুভব করার জায়গাটা, সেটা তিনি বুঝতে পারেন। শিক্ষা প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষকের ভূমিকা কি ধরনের জায়গার সম্মুখীন হয়েছে? শিক্ষা প্রযুক্তি ব্যবহারের ফলে অবশ্যই শিক্ষকের ভূমিকা বৃদ্ধি পেয়েছে। কারণ বিভিন্ন ধরনের নিত্যনতুন প্রযুক্তির শিক্ষক যত ভালোভাবে বুঝতে পারবেন, শিক্ষার্থীদেরকে তিনি ততটা ভালোভাবে বুঝতে পারবেন, বোঝাতে পারবেন, এবং শিক্ষার্থীরা প্রযুক্তির সঙ্গে যতটা নিজেকে নিবিড়ভাবে সংযুক্ত করতে পারবে, ততই তার শিক্ষাদানের প্রক্রিয়া বা শিক্ষা গ্রহণের প্রক্রিয়া আরও বেশি উন্নত হবে। কাজেই প্রযুক্তি বিষয়টা আসাতে শিক্ষকের ভূমিকা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। শিক্ষকের প্রধান ভূমিকা কি? শিক্ষকের প্রধান ভূমিকা হচ্ছে যে বিদ্যালয়ের যে পঠন পাঠন প্রক্রিয়া তার মান উন্নয়ন, অর্থাৎ তার যে লেভেলটা থাকে, পঠন পাঠন প্রক্রিয়ার যে লেভেলটা থাকে, সেই লেভেলটাকে দিনের পর দিন আরও বেশি উন্নত থেকে উন্নততর জায়গাতে নিয়ে যাওয়া, উত্তরোত্তর বৃদ্ধি করা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, সামঞ্জস্য রেখে তাকে কিন্তু জায়গাটাকে উন্নত করতে হয়। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ককে নৌকার চালক এবং চালিকা শক্তির সঙ্গে তুলনা করেছেন কে? উত্তর হচ্ছে জন ডিউই, একজন বিখ্যাত শিক্ষা দার্শনিক। শিক্ষককে জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যৎ রূপকার হিসেবে কে ব্যাখ্যা করেছেন? উত্তর হচ্ছে জন অ্যাডামস। মাদাম মন্তেশ্বরী তার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিকাদের কিসের সঙ্গে সম্বোধন করেছেন বা কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হচ্ছে পরিচারিকা, মানে সেবিকা যে ধরনের হয় আর কি, তারা যেভাবে বাচ্চাদেরকে সেবা যত্ন করে বড় করে তোলে, বা একজন বাগানের মালি যেমন ফুল গাছকে আস্তে আস্তে বড় করে তোলে, তো এই ভূমিকাটা মাদাম মন্তেশ্বরী বা ম্যাডাম মন্তেশ্বরী তিনি কিন্তু শিক্ষিকাদের ক্ষেত্রে মনে করেছিলেন। একজন আদর্শ শিক্ষকের মধ্যে কোন গুণটি থাকা আবশ্যক? অবশ্যই হচ্ছে দায়িত্বশীলতা, কারণ তিনি যখন শিক্ষার্থীদের দায়িত্ব নেবেন পঠন পাঠনের, তখন তাকে সেই জায়গাটা পালন করতে হবে। তো দায়িত্বশীলতা হচ্ছে একজন আদর্শ শিক্ষকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একজন সুশিক্ষকের মধ্যে কোন গুণটি থাকা উচিত? একজন সুশিক্ষকের মধ্যে যে সমস্ত গুণগুলি থাকা উচিত, তার প্রথম কিছু প্রগতিশীলতা। প্রগতিশীলতা মানে হচ্ছে তিনি কখনোই অতীতকে আঁকড়ে বাঁচবেন না, বর্তমানের উপরে দাঁড়িয়ে তিনি ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, আধুনিকতার সাহায্য নেবেন, প্রযুক্তির সাহায্য নেবেন, এইভাবে তিনি এগিয়ে যাবেন। দ্বিতীয়টি হচ্ছে ধৈর্যশীলতা। ধৈর্যশীলতা মানে হচ্ছে যথেষ্ট ধৈর্য ধরে তিনি শিক্ষার্থীদের শেখাবেন, কারণ শিক্ষার্থীরা হচ্ছে মাটির তালের মতো। মাটির তালকে আমরা যে আকার দেবো সেই আকারই ধারণ করবে, পুতুল গড়লে পুতুল, ঠাকুর গড়লে ঠাকুর।
তো শিক্ষকের কাছে শিক্ষার্থীরা হচ্ছে মাটির তালের মতো। শিক্ষকরা ধৈর্য ধরে তাকে যেভাবে তৈরি করবেন শিক্ষার্থীরা কিন্তু সেইভাবেই তৈরি হবে। 3 নম্বরটা হচ্ছে দায়িত্বশীলতা। দায়িত্ব নিয়ে তিনি পড়াবেন, তিনি কি পড়াচ্ছেন সেই সম্বন্ধে তার যথেষ্ট ধারণা থাকতে হবে, কেন পড়াচ্ছেন সেই বিষয়টা তাকে জানতে হবে। তাহলে প্রগতিশীলতা, দায়িত্বশীলতা এবং সহনশীলতা বা ধৈর্যশীলতা, এই 3টে গুণ কিন্তু থাকতে হবে। একজন সুশিক্ষকের বুদ্ধাঙ্ক কত হওয়া উচিত, আইকিউ, সেটা অবশ্যই 120-র বেশি হতে হবে। শিক্ষা সহায়ক উপকরণগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রম না থাকলে তো কোনো কিছুই করা যাবে না। সেখানে ব্ল্যাকবোর্ড থাকুক, চক থাকুক, ওএসডি, ওভারহেড প্রজেক্টর, যা কিছুই থাকুক না কেন, পাঠ্যক্রম না থাকলে কিন্তু এগুলো সবই গুরুত্বহীন। পরের প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রম আসলে কি? পাঠ্যক্রম হলো অভিজ্ঞতার সমন্বয়। অভিজ্ঞতা, দিনের পর দিন স্কুলের মধ্যে যে সমস্ত সিলেবাস, ক্যারিকুলাম যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে আমরা যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো গেইন করি, সেই এক্সপিরিয়েন্সগুলো গেইন করার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে শিক্ষার্থীদের কাছে কোনটি গুরুত্বপূর্ণ, কোনটি গুরুত্বপূর্ণ নয়। তো সেই জন্যই হচ্ছে অভিজ্ঞতার সমন্বয়। পরের প্রশ্ন হচ্ছে যে পাঠ্যক্রমের সব থেকে কম গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সব থেকে কম গুরুত্বপূর্ণ অবশ্যই রাজনৈতিক চাহিদা, কারণ পাঠ্যক্রমের মধ্যে সে অর্থে কোনো রাজনীতি বিষয়ক বিষয় না রাখাই ভালো। পরের প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রম রচনার রীতি আসলে কি? পাঠ্যক্রম রচনার সব থেকে গুরুত্বপূর্ণ রীতি হলো পরিবর্তনশীলতা, কারণ একই রকমভাবে পাঠ্যক্রম যদি চলতে থাকে তাহলে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থা বা সেই শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীর কাছে একঘেয়েমি হয়ে পড়ে। একঘেয়েমি হয়ে পড়লে সেই শিক্ষার মধ্যে সে কোনো আনন্দ খুঁজে পায় না। সেই জন্যই পাঠ্যক্রম হচ্ছে পরিবর্তনশীল, একটা নির্দিষ্ট সময়ের পর আবার তাকে নূতনভাবে পরিবর্তন করতে হয়। পরের প্রশ্ন হচ্ছে একটি বিশেষ কোর্সের সমস্ত বিষয়, ধারণা ও নীতির সমন্বয় হলো পাঠ্যক্রম। কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে জন ডিবি। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, এই কথাটি কে বলেছেন? শিক্ষাতাত্ত্বিক হর্নি। শিক্ষার ক্রিয়াগত নীতি বলা হয় কোন বিষয়টিকে? সক্রিয়তা এবং নমনীয়তার নীতি। অর্থাৎ পাঠ্যক্রম হবে সক্রিয় এবং নমনীয়। সক্রিয় মানে হচ্ছে যার মধ্যে শিক্ষার্থী নিজেকে সম্পূর্ণ রকমভাবে নিয়োজিত করতে পারবে। আর নমনীয় মানে হচ্ছে ওই কাঠিন্যের মাত্রাটা ঠিকঠাক থাকবে, একটু একটু সহজ, তারপরে একটু কঠিন, তারপর আরেকটু কঠিন, এইভাবে নমনীয়তার জায়গাটা তৈরি থাকবে। ক্লাস অনুযায়ী পাঠ্যক্রমের জায়গাটা তৈরি হবে। পরের প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের প্রকৃতি প্রভাবিত হয় কার দ্বারা? পাঠ্যক্রম নির্ধারক যে সমস্ত ব্যক্তি সমূহ থাকে, মানে পাঠ্যক্রম যারা তৈরি করেন, সিলেবাস, ক্যারিকুলাম, এই সমস্ত যে ব্যক্তিদের হাতে থাকে, তো পাঠ্যক্রমের প্রকৃতি তাদের দ্বারাই প্রভাবিত হয়। মানে কেমন ধরনের হবে, খুব কঠিন হবে নাকি খুব জটিল হবে, নাকি খুব সহজ হবে, নাকি একটু জটিল একটু কঠিন হবে, এই জাতীয় বিষয়গুলো যারা পাঠ্যক্রম তৈরি করেন তাদের হাতেই মূলত থাকে। পাঠ্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় কোন কমিশনের রিপোর্টে? উত্তর হচ্ছে মুদালিয়ার কমিশন, মুদালিয়া শিক্ষা কমিশনের যে রিপোর্ট আছে। আধুনিককালে পাঠ্যক্রমের বিস্তৃতি মানে কোথায়, পাঠ্যক্রম কোথায় কোথায় তার বিস্তার করেছে? তো উত্তরটি হচ্ছে শ্রেণীকক্ষের ভেতরে এবং শ্রেণীকক্ষের বাইরে। অর্থাৎ পাঠ্যক্রম এবং সহপাঠক্রমিক যে সমস্ত কার্যাবলীগুলো থাকে, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, এটাও ক্যারিকুলামের একটা পার্ট। তো শিক্ষার্থী শ্রেণীকক্ষের মধ্যে যা কিছু শিখছে সেটা তার শ্রেণীকক্ষের ভেতরের শিক্ষা, এবং শ্রেণীকক্ষের বাইরে, শ্রেণীকক্ষের যে ভেতরে শেখা বিষয়গুলোকে সে কীভাবে তার প্রয়োগ করতে পারছে, শিক্ষক মহাশয়ের শিক্ষা সে কীভাবে প্রয়োগ করতে পারছে। তো এই কারণের জন্যই বর্তমানে পাঠ্যক্রম শ্রেণীকক্ষের ভেতরে এবং শ্রেণীকক্ষের বাইরে উভয় জায়গাতে সমানভাবে প্রযোজ্য। একটি পাঠ্যক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি কেমন হওয়া উচিত? অনুবন্ধন। অনুবন্ধন হচ্ছে এই ধরনের বিষয়, কারণ একটার সাথে একটা লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক যদি না থাকে, কোরিলেটেড যদি বিষয়গুলো না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে মানে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের শিক্ষার কোনো সামঞ্জস্যতা থাকে না। তো এই অনুবন্ধন হচ্ছে আধুনিক যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম নির্বাচনের অন্যতম বিন্যাস। পাঠ্যক্রম প্রণয়নের তত্ত্বগত দিক কোনটি? তত্ত্বগত দিক হচ্ছে পাঠ্যক্রম বিকাশের নীতি, পাঠ্যক্রম কিভাবে শিক্ষার্থীর বিকাশ ঘটাচ্ছে। পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতিটি কি? ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি হচ্ছে এখানে অবশ্যই শিক্ষার্থীকে প্রাধান্য দিতে হবে, কারণ শিক্ষার্থীর দিকে লক্ষ্য রেখেই পাঠ্যক্রম তৈরি করা হয়। শিক্ষার্থীর ভূমিকাটিকে এখানে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা উচিত। পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য কি? পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর উদ্দেশ্য পূরণ, শিক্ষার্থী যে শিক্ষাগুলো শিখছে সেটি কেন শিখছে সেই উদ্দেশ্য পূরণ। পাঠ্যক্রম প্রণয়নের সমন্বয় নীতিতে যে বিষয়, মানে সমন্বয় নীতিতে যে বিষয়গুলির মধ্যে সমন্বয় সাধন করার কথা বলা হয়েছে সেগুলি কি কি? উত্তর হচ্ছে শিশু এবং সমাজ। কারণ পাঠ্যক্রম শিশু যেটা শিখছে সেটা যদি সে সমাজের মধ্যে গিয়ে তার যে মানে কি বলবো, যে অ্যাপ্লিকেশনের যে জায়গাটা আছে, প্রয়োগের যে জায়গাটা আছে, সেটা যদি সে প্রয়োগ করতে না পারে তাহলে কিন্তু সেই পাঠ্যক্রম তৈরি করার থেকে না তৈরি করাই ভালো। কারণ আমরা যা কিছু প্রতিষ্ঠানে শিখি সেই সমস্ত কিছুই আমরা আমাদের সমাজের মধ্যে গিয়ে প্রয়োগ করি। তো সেই কারণের জন্যই এই বিষয়টাই মানে শিশু এবং সমাজের মধ্যে যে সামঞ্জস্য বিধান, এটি হচ্ছে পাঠ্যক্রম রচনার যে সমন্বয় সাধনের জায়গা। পাঠ্যক্রম সমাজ জীবনের চাহিদা অনুযায়ী পরিবর্তন হওয়া উচিত। আমার সমাজ কেমন চাইছে সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি হওয়া উচিত।
তো এই কথাটি কোথায় বলা হয়েছে? কথাটি বলা যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা কমিশন হয়েছিল আমাদের, সেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে আদর্শ পাঠ্যক্রম রচিত হবে শিশুর চাহিদা ও সমাজের চাহিদার সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে। কথাটি কে বলেছে? কথাটি বলা হয়েছে মুদালিয়ার যে শিক্ষা কমিশন সেইখানে। আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, পাঠ্যক্রম প্রণয়নের সময় পরিনমনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কেন? না, শিশুর শিখন পরিনমনের উপরে নির্ভরশীল। এই কারণের জন্যই পাঠ্যক্রম রচনায় পরিনমন বিষয়টিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আমাদের ফ্যাক্টরস অফ এডুকেশনের প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করলাম। আরও কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে গেল, সেটা আমরা আমাদের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্বের যে ভিডিও সেখানে আলোচনা করব। ভিডিও শেষে আরও একটা কথা প্রত্যেকের কাছেই বলে রাখি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের সাজেশন কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো এখন আলোচনা করলাম সেগুলি খাতার মধ্যে লিখে নিয়ে মুখস্থ করো, প্র্যাকটিস করো। আশা রাখছি এডুকেশন থেকে সেমিস্টার ওয়ানে তোমাদের যে প্রশ্ন আসুক না কেন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো দেখা হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিওতে। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনের জন্য আমার শুভ কামনা রইল।